আচ্ছা, ওরা এনে এত রাত্রে কি করতেছে? লোকটি এবার সেদিন রাতের আকাশ ছিল চাঁদহীন। আমি আর রাজু একসঙ্গে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিলাম। শহরে ফিরতে হবে, কিন্তু রাত বেশি হবার কারণে কোনো যানবাহন ছিল না। তাই আমরা ভাবলাম শর্টকাট ধরে অল্প সময়ে যাব। তাই মেইন রাস্তা বাদ দিয়ে আমরা জঙ্গল ধরে চলতে লাগলাম। রাত গভীর হলেও আমরা ভয় পাইনি। চারপাশ ছিল নীরব। রাজু হাঁটতে হাঁটতে বলল, যাচ্ছিস তো? তোর সাহস আছে তো? রাতের বেলায় এই রাস্তায় নাকি জিনরা ঘুরে বেড়ায়, পারবি তো? তোর যদি ভয় লাগে তুই বাড়ি ফিরে যা, আমি একাই যাবে পারবো না। আমরা কিছু দূর এগিয়ে গেলাম। হঠাৎ রাস্তা আরো থমথমে হয়ে গেল। মনে হলো বাতাস থেমে গেছে, গাছগুলো স্থির, আর কোনো শব্দ নেই। রাজু ফিসফিস করে বলল, এই পথটা মনে হয় আগের চেয়ে বেশি নির্জন হয়ে গেছে। কেমন অদ্ভুত লাগছে না? আমি কিছু বলার আগেই পেছন থেকে একটা ভারী আওয়াজ এলো। দুজনেই চমকে উঠলাম। পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না, কিন্তু কেমন যেন একটা অস্বাভাবিক অনুভূতি মনে হচ্ছিল, যেন কেউ আমাদেরকে অনুসরণ করছে। রাজু আমাকে দ্রুত চলতে বলল এবং আমরা পথ চলতে শুরু করলাম। হঠাৎ কেউ আমাদের পিছন থেকে ডাক দিল। তারপর যা ঘটলো তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ওই তোদের কত বড় সাহস যে রাস্তাতে দিনের বেলা কেউ যায় না, আর তোরা রাত্রির বেলা সেই রাস্তাতে যাচ্ছিস? তোদের জানে কি ভয় ডর নাই? আমরা যাচ্ছি শহরে, মেইন রাস্তাতে গেলে দেরি হবে দেখে শর্টকাট ধরছি। তোর কি সমস্যা? বেশি বুঝিস, জ্ঞান দিয়ে বেড়াইছিস। ওই চল, ওই দাঁড়া। আচ্ছা, ওরা এনে এত রাত্রে কি করতেছে? ওরা না ভূতের ভয়তে ঘরের তো পর্যন্ত রাত্রি বাড়ায় না, জানলাই দে মতে। আর ওরা এই ঘন জঙ্গলের ভিতর আমাগরে এই ভূতের ভয় দেখায়, আবার আমাগরে উপদেশ দেয় যে এই রাস্তা দিয়ে কেউ নাকি চলাফেরা করে না। তাই তো। ভাবি দেখছিস? ওই তো ওরা না, মনে হচ্ছে অন্য কিছু। বাইশ পেশালি পোলা। সেখান থেকে দৌড়ে পালালাম। একটা পর্যায়ে আমরা হাঁপিয়ে গেলাম। তারপর একটু দম নিয়ে স্বাভাবিক হলাম। তোর তো কলাম যে এই রাস্তাতে আসিস না, বিপদ হয়ে পারে। শুনলি না তো? এখন দেখ, ব্যাপারটা কিন্তু সত্যি হলো। সামনে বারবার এক এক রকম বিপদ আসতেছে। বন্ধু বান্ধবের রূপ ধরে আসে, তারা আমাদের হুমকি দিতেছে। আমি তো মনে করছিলাম এসব গল্প হলো মিথ্যে কথা, ভুয়া। সেই জন্য তো মেইন রোডে না যা শর্টকাট আলাম, যে কিছু হবিন না। আমি কি জানতাম ভূত থাকতে হবি না। যাই হোক, পিছনে যা হয়েছে হয়েছে, এক কাজ কর, স্বাভাবিক হ। হাট নর্মালি মনে কর কিছুই হয় নাই। তাতে যাবে সরে যাওয়া লাগবে। তারপর আবার পথ চলতে শুরু করলাম। ঠিক তখন সামনের একটা বেতের ঝোপের ভেতর থেকে সাদা জব্বা পরে কেউ একজন বেরিয়ে আসলো। সে খুব ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। তার চোখ দুটো জল জল করছিল যেন আগুনের গোল্লা। তুই দেখেছিস ওটা? ওটা কি? চুপ করে থাক, কিছু বলিস না। লোকটি এবার দ্রুতই আমাদের কাছে চলে আসলো। তারপর গভীর গলায় বলল, তোরা এখানে কেন এসেছিস? আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমরা তো স্রেফ এই পথ দিয়ে যাচ্ছি, এর বাইরে আর কিছুই না। এই পথ আমাদের, এই পথে যারা আছে তারা ফিরে যেতে পারে না। রাজু হঠাৎ চিৎকার করে দৌড়াতে শুরু করলো। আমি চেঁচিয়ে বললাম, থাম রাজু, কিন্তু সে থামলো না। লোকটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার চোখের আগুন আরো তীব্র হয়ে উঠলো। সে বলল, তোমাদের মতো মানুষেরা এই পথে আসার সাহস করে কেন? জানো না এখানে আমরা থাকি? রাজুকে ছেড়ে দাও, আমরা আর কখনোই পথে আসবেন না। তোমার বন্ধুকে ছাড়তে পারি, তবে একটা শর্তে। আজকে রাতে যে যে ঘটনা হয়েছে কাউকে বলা যাবে না। আর যদি বলো তাহলে তোমার অবস্থায় তোমার বন্ধুর মতো হবে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ঠিক
তখনই সেই লোকটি কোথায় যেন হারিয়ে গেল আর রাজু যেন শূন্য থেকে পাশে এসে পড়ল। আমরা দ্রুত সেই পথ থেকে পালিয়ে এলাম। গ্রামে পৌঁছানোর পর রাজু একেবারে চুপ হয়ে গেল। সে কোনো কথা বলছিল না, শুধু ফেল করে তাকিয়ে থাকতো। পরে জানলাম সেই পথ নাকি বহু বছর ধরে জিনেদের দখলে। আজও আমি সেই আগুনের চোখ আর লোকটির ভারী কণ্ঠ ভুলতে পারিনি। রাজু আর স্বাভাবিক হয়নি। সে মাঝে মাঝে ফিস করে বলে তারা নাকি আসছে, তারা নাকি রাজুকে দেখতে পাচ্ছে।